আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম তার সরকারি সফরে মালয়েশিয়াতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। মালয়েশিয়াতে কেন যাবেন, কী কারণে যাবেন, সেখানে আমাদের কী কী প্রোটোকল রয়েছে, উই ডোন্ট নো। আমরা এই জিনিসগুলো জানি না। সরকারের পক্ষ থেকে যেগুলো বলা হবে সেটা হলো পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। তো এই বিষয়গুলো মূলত কথার কথা, কিন্তু বাস্তবতা হলো ক্ষমতায় আসার প্রায় ৫ মাস হতে চলল। বিশ্বের কোনো পরাক্রমশালী দেশ, ক্ষমতাধর রাষ্ট্র এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া, তাকে দাওয়াত করা বা তাদের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের যে জায়গাগুলো সেগুলো তৈরি না হওয়ার কারণে বিএনপির মধ্যে এক ধরনের হীনমন্যতা রয়েছে। ২ নম্বর হলো যে প্রধানমন্ত্রী পদে বসার পরে জনাব তারেক রহমান সাহেব যখন দেশের বাইরে প্রথম যাবেন, সেক্ষেত্রে রাষ্ট্রীয় প্রোটোকল গ্রহণ করা, বিদেশি যারা সরকার প্রধান রয়েছেন, রাষ্ট্রপ্রধান রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা, ইংরেজিতে কথা বলা, কিংবা ধরুন ইংরেজিতে কথা না বলে, যেমন আপনার রাশিয়াতে যদি আপনি যান কিংবা চীনে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে সেখানে যে কথাবার্তা হয় বা জাপানে, সেটা হলো অনুবাদকের মাধ্যমে। তেমনি সরাসরি কনভারসেশন এটার চাইতে অনুবাদকের মাধ্যমে কথা বলা আরও কঠিন। সেখানে বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস কোড, তাকানো, প্রায় সব কিছুই যারা প্রতিপক্ষ তারা মার্ক করে থাকে। এবং এটা আমি দেখেছি, মানে নিজে এরকম কয়েকটা সরকারি সফরে যখন গিয়েছি, এরকম অনুবাদকের মাধ্যমে যখন কথা বলতে হয়েছে, সেটা ভীষণ রকম একটা মানসিক অশান্তি তৈরি করে। ধরুন আমি ইংরেজিতে বললাম, ওটা জাপানি ভাষায় অনুবাদ করে দেওয়া হলো, বা কিংবা আমি বাংলায় বললাম, তো এরপর সেটা ইংরেজিতে অনুবাদ করলো কেউ, এরপর আবার সেটা জাপানিতে অনুবাদ করে জাপানি লোকদেরকে শোনানো হলো। এ ধরনের যে বৈঠক খুবই, যাকে বলা হয়, সংবেদনশীল হয়। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন, সেখানে সঙ্গতি কারণেই তাকে অনুবাদকের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে হবে। সে প্রসঙ্গে পরে আসছে। তো প্রধানমন্ত্রী ভারত অথবা চীন, এই দুটো যে রাষ্ট্র, তার মধ্যে ভারতের পরিবর্তে চীনে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। আর তার আগে মালয়েশিয়াতে তিনি যাচ্ছেন, এটি একটা স্টার্ট আপ। হলো যে বিদেশে একটা সফরে যাওয়ার যে প্রস্তুতি দরকার, একটি বিদেশের রাষ্ট্র কীভাবে তাকে প্রোটোকল দেয়, সেই জিনিসগুলো হজম করা দরকার। আর তার সঙ্গে সঙ্গে মালয়েশিয়া তার পুরনো, যাকে বলা হয় পরিচিত, মানে যাকে বলা হয় শহর দেশ, তার ছোট ভাই আরাফাত রহমান কোকো দীর্ঘদিন সেখানে ছিলেন, তিনিও বহুবার সেখানে গিয়েছেন। কাজেই সেই মালয়েশিয়াতে গিয়ে তাদের রাষ্ট্রীয় প্রোটোকল গ্রহণ করা বা তাদের সাথে কথাবার্তা বলা, বার্গেনিং করা, এটা তার জন্য কোনো সমস্যা হবে না। এবং এখান থেকে তার যে সাহস সঞ্চয় হবে, সাবলীলতা আসবে, সেটা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে তিনি যদি যান বা চীনের গ্রেট হলে যদি তাদের কোনো বৈঠক হয়, তাহলে ওটা তার জন্য অনেকটা স্বস্তিদায়ক হবে। তো সেই ক্ষেত্রে চীন যাওয়ার আগে মালয়েশিয়াতে যে যাওয়াটা, এটা সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্টার্ট আপ। আর এর বাইরে অনেক নেতিবাচক কথাবার্তা বলা হতে পারে, থাকতে পারে, সেটা যারা নেতিবাচক চিন্তা করবেন, কথা বলবেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি যেটা জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট বা জাতীয় স্বার্থের সাথে জড়িত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত হলো যে এই মুহূর্তে চীন সফর যাওয়া মানে সরকারের যে রাজনীতি, দেশের যে জাতীয় স্বার্থ এবং বাংলাদেশ বনাম চীনের যে কূটনীতি, আঞ্চলিক রাজনীতি, সব মিলিয়ে আমাদেরকে, সরকারকে এবং জনাব তারেক রহমান সাহেবকে মারাত্মক কতগুলো ঝুঁকি নিতে হবে। প্রথম ঝুঁকিটা হলো, ধরুন চীনে গেল, এখানে চীনে যাওয়া মানে চীনের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করা, চীন, পাকিস্তান, রাশিয়া, এই বলয়ে ঢুকে পড়া, এগুলো একটা। আর চীনে যাওয়া, ভারতকে ইনভাইট করা, যে দেখো দেখো চীন আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক
করতে চাচ্ছে। আমরা শুধুমাত্র তোমাকে যাকে বলা হয় সুযোগ দেওয়ার জন্য এখনো হা করে বসে আছি। কিন্তু তুমি যদি আমাদেরকে শেখ হাসিনাকে চাপিয়ে দিতে চাও, আওয়ামী লীগকে চাপিয়ে দিতে চাও, তাহলে আমরা কিন্তু চীনে চলে যাব। এই যে ভারতকে একটা প্রলোভনে ফেলা বা একটা চাপে ফেলা, এই অবস্থা সরকারের নেই। কিন্তু পরিস্থিতিটা আসলে তাই হবে। এখানে যেহেতু নতুন সরকার, সেই নতুন সরকারকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে। প্রথম চিন্তা হলো যে সে এসেছে কিভাবে। যখন একটা মানুষের উত্থান যেভাবে হয়, তার পতনও কিন্তু ঠিক ওইভাবে হয়। এবং যখন যে মানুষ যেখান থেকে যার উত্থান হয়, ঠিক সেই জায়গাটা যদি মানুষ সম্মান না করে ভুলে যায়, তাহলে তার জীবনে এত সব বিপদ এবং বিপত্তি আসে, এটা বলার মতো নয়। এখন তারেক রহমান সাহেব যে বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, এটির পেছনটা প্রেক্ষিত রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, অনেকগুলো সমঝোতা রয়েছে এবং অনেকগুলো এখানে সমঝোতার সাথে সাথে এখানে কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টগুলো কী? জামাতের সাথে কী কমিটমেন্ট, আমেরিকার সঙ্গে কী কমিটমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কী কমিটমেন্ট, এমনকি ভারতের সঙ্গে কী কমিটমেন্ট, অথবা এমনকি আওয়ামী লীগের সঙ্গেও তো তার কোনো কমিটমেন্ট থাকতে পারে। গত 5 মাসে সরকারের যে মতি গতি, আচার আচরণ, চালচলন সব কিছু দেখে মনে হয়েছে তারা একেবারে স্বাধীন, একেবারে সার্বভৌম, এবং তারা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে 100% ফেয়ার নিউট্রাল একটি ইলেকশনের মাধ্যমে, এবং এখানে জনগণ তাদেরকে বিপুল ম্যান্ডেট দিয়ে বিজয়ী করেছে। কাজেই তাদের সব কাজের সঙ্গে জনগণ আছে, তারা যা ইচ্ছে তাই করতে পারবে। সো পর্দার আড়ালে যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে, অল আর ফেক, যেকে বলা হয় ডাহা মিথ্যা কথা। যদি এরকম হয় খুবই ভালো। আর যদি আপনি কারোর সঙ্গে কমিটমেন্ট করে এসেছেন, সমঝোতা করে এসেছেন, প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, কেউ আপনাকে এনে ওই যে পার্লামেন্টে যে আমাদের ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন মনিরুল হক চৌধুরী, দাড়িওয়ালা বড় ভাই, তো তিনি যে বক্তব্য দেন যে যার জন্য সিন্নি খাও যে মোল্লার জন্য, সেই মোল্লা তুমি চিনতে পারলা না। তো এভাবে আসলে যখনই আপনি কারো ওসিলাতে কোনো কিছু পাবেন এবং সেই ওসিলাটাকে আপনি অস্বীকার করবেন, এটি আপনার জন্য সেই ওসিলা গজব আকারে নেমে আসে। তো সেই ক্ষেত্রে অন্য কারোর সাথে কি হয়েছে বা হয়নি ডাজ নট ম্যাটার, কিন্তু চীনের সঙ্গে বিএনপির যে কোনো সমঝোতা হয়নি। তারেক রহমান সাহেবের ক্ষমতায় আসা, ইলেকশন হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত চীনের পক্ষ থেকে এমন কোনো কিছু নেই যার প্রতি নির্ভর করে তিনি যাদের হাত ধরে এসেছেন, যাদের সঙ্গে সমঝোতা করে এসেছেন, যাদের মাধ্যমে এসেছেন, সেটা বাদ দিয়ে চীনের উপর ঝাঁপিয়ে পড়া যায়। এটা হলো একেবারে প্রথম একটা বিপদ। দ্বিতীয় বিপদ হলো যে চীন থেকে যদি খালি হাতে ফিরে আসেন, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, আসার পরে তার পতন হয়েছিল। চীন থেকে খালি হাতে ফিরত এসেছিলেন শেখ হাসিনা, তার পতন হয়েছিল। চীনের সঙ্গে বঙ্গবন্ধু কোনো অবস্থাতেই সমঝোতা করতে পারেননি, তার পতন হয়েছিল। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। কাজে চীনে যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাকে অবশ্যই সেখান থেকে নিয়ে আসতে হবে অনেক কিছু। আর চীন এখন তাকে কোনো কিছুই দেবে না যতক্ষণ না পর্যন্ত তার মাথার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের খড়গ থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকবে। এই ক্লিয়ার না হওয়া পর্যন্ত কখনোই চিন্তাকে গ্রহণ করবে না। জিনিসটা একেবারে এইরকম যে আপনি এবারে কনজারভেটিভ মুসলিম একজন সুন্দরী নারীকে আপনি বিয়ে করতে চান, মন প্রাণ দিয়ে আপনি ভালোবাসেন, আপনাকে তার প্রয়োজন, কিন্তু সে অন্যের স্ত্রী। এজন্য সেখান থেকে আপনার তালাক নিতে হবে, স্ত্রীর যে ইদ্যৎকাল সেটা পূর্ণ হতে হবে, আদারওয়াইজ আপনি কোনো অবস্থাতে তাকে গ্রহণ করবেন না। চীন ঠান্ডা জাতি, মাথা গরম করা জাতি নয়। তারা মোর দ্যান 500 বছর, 500 ইয়ার্স, আজ থেকে 500 বছর আগে, মানে এই 1948 সনের আগের 500 বছর তারা যুদ্ধ দেখেছে, বিভীষিকাময় পরাধীনতা দেখেছে। পুরো চীনকে খণ্ড বিখণ্ড করা হয়েছিল। পৃথিবীর এমন কোনো
সাম্রাজ্যবাদের শক্তি নেয় যেটা চীনকে দখল করেনি। ব্রিটিশরা করেছে হংকং, শেনজেন, কিংডাও, চীনডাও যেটিকে বলা হয়। এখানে জার্মানরা উপনিবেশ স্থাপন করেছিল। সাংহাই ইংরেজদের দখলে ছিল, ফ্রেঞ্চদের কলোনি ছিল, জাপান বিরাট একটা অংশ দখল করে রেখেছিল। তো এই যে কর্তৃত্ববাদী চীন, মোর দ্যান 500 ইয়ার্স তারা এই পরাধীন ছিল। বহুবার তাদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার। তারপর এমনকি সেই চৈনিক বিপ্লবের পরে এখানে কয়েক দফা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে চীনা বিপ্লব মাও সেতুংয়ের নেতৃত্বে, চীনা বিপ্লবের পরে প্রতি বিপ্লব, এরপরে দেং জিয়াওপিং এর নেতৃত্বে অর্থনৈতিক রেভলিউশন, ফাইন্যান্সিয়াল রেভলিউশন। এই পুরো জিনিস তারা দেখেছে, অনুভব করেছে, বুঝেছে। এবং চীন আপনি যদি যান দেখবেন প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি যান বা 3 মাস অন্তর অন্তর যান, যে শহরই যান না কেন আপনি কিছু পরিবর্তন দেখতে পাবেন। তারা শুধু উন্নতি লাভ করছে। তো কাজেই সেই চীনের সঙ্গে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। 100% আপনাকে সৎ এবং অনেস্ট হতে হবে। চীন এখানে তাদের ঘাঁটি করতে চাচ্ছে। ভারতকে তারা এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে ব্যস্ত রাখতে চাচ্ছে। চীন সাধারণত কোথাও সামরিক উপস্থিতি তারা এখনো পর্যন্ত যাচ্ছে না, কিন্তু বাংলাদেশে তারা তাদের সামরিক বাহিনীর উপস্থিতি কনফার্ম করতে চাচ্ছে। তারা ভারতের 7 সিস্টারকে হুমকি দিতে চাচ্ছে, ভারতকে ভয় দেখাতে চাচ্ছে। বিনিময়ে বাংলাদেশের যা যা দরকার অবকাঠামোগতভাবে করবে, কিন্তু মাগনা নয়। চীন এরকম একটা জাতি যে জাতি আপনাকে ঋণ দেবে এবং সেই ঋণের বিনিময়ে আপনার সব কিছু ছিনিয়ে নেবে। শ্রীলঙ্কার মতো একটি দেশের একটা বন্দর নির্মাণ করার জন্য চীন অর্থ দিয়েছিল। শ্রীলঙ্কা সেটা দিতে পারেনি, সেই বন্দরটা তারা পুরোটা নিয়ে নিয়েছে, অ্যাবসলিউটলি নিয়ে নিয়েছে বন্দরটা। তো বাংলাদেশে যে চীনের অর্থ, চীনের সঙ্গে যে কোনো টাকা আনতে গেলে টঞ্চ অফ মানি আপনি পাবেন, কিন্তু তার বিনিময়ে আপনাকে দিতে হবে এবং সেটাকে বন্ধক দিতে হবে। আগে যেভাবে বেনিয়ারা বা স্বর্ণকাররা স্বর্ণ রেখে আপনাকে সুদে টাকা দিতেন, চীন তদ্রূপ। আপনাকে অবশ্যই চীনের অর্থ দিয়ে কাজ করতে হলে সেই অর্থ ফেরত দিতে হবে এবং তার গ্যারান্টি স্বরূপ আপনাকে অনেক কিছু সেখানে জিম্মা রাখতে হবে। তিস্তা ব্যারেজ বলেন, পদ্মা ব্যারেজ বলেন, পদ্মা সেতু বলেন, আমাদের যে সকল মূল্যবান অবকাঠামো আছে সেগুলো চীনের কাছে দিয়ে তারপর আপনি টাকা পেতে পাবেন। আর চীনের সঙ্গে আপনি যখন এই সম্পর্কটা করবেন, আপনার অবস্থা হবে পাকিস্তানের মতো, আপনার অবস্থা হবে শ্রীলঙ্কার মতো, আপনার অবস্থা হবে মালদ্বীপের মতো। কিন্তু পাকিস্তান যেটি পেরেছে তাদের সামরিক বাহিনীর কারণে আমেরিকার সঙ্গে যুগবৎ সম্পর্ক রক্ষা করতে পেরেছে, কিন্তু আপনি বা আমরা এই পর্যায়ে এখনও পৌঁছিনি। এরপরে যে সমস্যাটা হবে সেটা হলো, চীনের সঙ্গে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে শুধুমাত্র মালদ্বীপ যেভাবে বা নেপাল, শ্রীলঙ্কা যেভাবে চীনের সঙ্গে বা মায়ানমার যেভাবে চীনের সঙ্গে বন্ধুত্ব করেছে, আপনার মডেলটা হবে ওই রকমই একটা মডেল। আর তখন পুরো রোহিঙ্গা সমস্যাটা আপনার ঘাড়ের উপর চলে আসবে। আমেরিকা এদেরকে অস্ত্র দেবে দেশের মধ্যে। মানে আপনি আমেরিকা যদি আপনার উপর চড়াও হয় তাহলে ভারত সরাসরি এখানে আক্রমণ করে বসতে পারে এবং এখানে ভারত তখন আর কোনো চোখ বুজে থাকবে না। সে এখানে চীনের উপস্থিত ভারতের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আজ সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে, পাহাড়ে যে ঘটনাগুলো ঘটছে, সমুদ্রে যে ঘটনাগুলো ঘটছে, দিল্লিতে, কলকাতাতে, আগরতলাতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনোটাই আমাদের ফেভারে নয়। আর এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য আমাদের আসলে এই মুহূর্তে কিছুই নেই। আমাদের সেনাবাহিনী অনেক বড় সেনাবাহিনী, সব ঠিক আছে, কিন্তু আর্মস অ্যামুনেশন বা ইরানের মতো আমরা 24 ঘন্টা যুদ্ধ করবো ভারতের সঙ্গে, এমনকি মায়ানমারের সঙ্গে সব ক্ষমতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই আধুনিকায়ন আমরা কখনো করিনি। আমরা শুধুমাত্র তাদেরকে পোশাক দিয়েছি, বিলাসিতা দিয়েছি, তাদের যাতে পেট স্ফীত হয়, মোটা তাজা হয় পেট, নিতম্ব পাছা, এগুলোতে যাতে যথেষ্ট চর্বি জমে, মাংস জমে, সেই জিনিসগুলো আমরা করেছি। দামি বাড়ি গাড়ি সব কিছু তারা যেন স্টাইল করে কথা বলে, ইংরেজিতে ফুটফাট করে, এরকম। কিন্তু সত্যিকার অর্থে আপনি উত্তর কোরিয়ার একজন সৈনিককে দেখেন, এমনকি চীনের একটা সৈনিককে দেখেন, চুল থেকে পায়ের নখ পর্যন্ত একেবারে তারা যেদিন থেকে
সৈনিক হিসেবে যোগদান করে বা জেন্টলম্যান ক্যাডেট হিসেবে তারা যেদিন কমিশন প্রাপ্ত হয় সেই দিন তাদের যে চেহারা থাকে, যেদিন রিটায়ার্ড করে তাদের ঠিক একই চেহারা থাকে। আমাদের দেশে চমৎকারভাবে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ট্রেনিং দেওয়া হয়। ওই পর্যন্তই। ট্রেনিংয়ের পরে ধীরে 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 তাদের ভাবসাব বাড়তে থাকে, পেট মোটা হয়, মানে কী যে অবস্থা, বিশ্রী, মানে এটা দেখার মতো নয়। তো সেই দিক থেকে আমরা এই মুহূর্তে কারোর সাথে যুদ্ধ করার জন্য না, যেটা আমাদের সেনাপ্রধান বলেছেন, আমরা আসলে যুদ্ধ করি না, মানে যুদ্ধ যাতে না করতে হয় এই জন্য আমরা তাদেরকে ভয় দেখাই বা আমরা ওইরকম একটা কাজ করি, এরকম নানা কথাবার্তা তিনি বলছেন এবং সেটা নিয়ে প্রচুর ট্রল হয়েছে। তো সেক্ষেত্রে চীন থেকে যদি আপনি খালি হাতে আসেন, আপনার রাজনীতি শেষ। চীন থেকে যদি আপনি চীনের কমিটমেন্ট নিয়ে আসেন, আপনাকে আমেরিকা এবং ভারতের যাকে বলা হয় সেই পরিপূর্ণভাবে তাদের যাকে বলা হয় সেই আগ্রাসন, আক্রমণ, তৎপরতা, অপতৎপরতা, চক্রান্ত সব কিছু আপনাকে মোকাবেলা করতে হবে। আর আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল, তাদের যারা নেতাকর্মী আছে সবাইকে নিয়ে মূলত ওত পেতে বসে আছে যে আপনি এই ভুলগুলো করবেন আর এরকম একটা পরিস্থিতিতে পড়বেন, আর অমনি আপনার ত্রুটি তারা চেপে ধরবে। দেশ কোথায় যে সফলতা পাবে, দেশের পরিস্থিতি কি হবে, এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। অর্থনীতি, কর ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, আমলাতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, সাংবাদিকতা থেকে শুরু করে এই অন্তত পক্ষে 20 থেকে 30টি যে স্কোর রয়েছে, সেই স্কোরের একটিও সরকারের পক্ষে নয়, রাষ্ট্রের পক্ষে নয়, জাতির পক্ষে নয়। সব জায়গাতে শুধুমাত্র খারাপ সংবাদ আসছে। আর সেই খারাপ সংবাদের মধ্যে আমাদের সেই প্রধানমন্ত্রী তিনি একটা স্টার্ট আপ সফরের মাধ্যমে দ্বিতীয় ধাপে তিনি চলে যাচ্ছেন চীন দেশে। সেখান থেকে তিনি কি হাতে আসেন, কিভাবে আসেন, কি নিয়ে আসেন, কি পরিণত হয়, সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।